সকলকে আমাদের চ্যানেল ডাব্লিউবি ম্যাথ টিউশন অনলাইন ক্লাসে ওয়েলকাম জানাই। আজকে আমরা প্রভাতী গণিত বইয়ের যে ডি নম্বর সেকশনটি অর্থাৎ ডি নম্বর না 4 নম্বর সেকশনটির নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও, এই সেকশনটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, দেখে নেব অঙ্কগুলোর পরপর সমাধান। কি বলেছে? 1 নম্বর অঙ্কটিতে 6, 7, 8, 2, 1, 4 সংখ্যাটিতে 7 ও 8-এর স্থানীয় মানের পার্থক্য কত? এই অঙ্কটা মোস্টলি ইম্পর্টেন্ট, যে কটা অঙ্ক করাচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল। যাই হোক, আমরা প্রথমে এই সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করলাম বা ভাঙালাম। ভাঙিয়ে আমরা দেখতে পাচ্ছি 7-এর স্থানীয় মান হচ্ছে 70,000 আর 8-এর স্থানীয় মান হচ্ছে 8,000। এবার বলছে স্থানীয় মানের পার্থক্য। 70,000 থেকে যদি আমরা 8,000টাকে বাদ দিই তাহলে 62,000 হচ্ছে। এই 62,000 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তোমাদের মধ্যে কেউ একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে সমস্ত অঙ্কগুলো ডিটেলসে এবং বিস্তারিতভাবে আলোচনা করতে। তাই তোমাদের বোঝার সুবিধার জন্য এবং তার রিকোয়েস্টে অর্থাৎ অনুরোধে আমি আজকে সমস্ত অঙ্কগুলো বিস্তারিত এবং ডিটেলসে সমাধান করে দেব এবং সেগুলো তা বুঝিয়েও দেব। দেখে নেব বন্ধুরা 2 নম্বর কোশ্চেনটির সমাধান। 2 নম্বর প্রশ্নতে বলেছে 1, 5, 0, 9, 3, 8 সংখ্যাগুলি দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তো বৃহত্তম সংখ্যা যদি বানাই, দেখো এই সংখ্যাগুলো দিয়ে আমরা 9, 8, 5, 3, 1, 0 একটা বানাতে পারছি। আর ক্ষুদ্রতম সংখ্যা এটাকে যদি আমরা ছোট থেকে বড় অনুযায়ী সাজাই তাহলে তার উল্টো রিভার্স আর কি, তাহলে আমরা এই সংখ্যাটাকে পাচ্ছি। এবার আমাদের কাজ হচ্ছে সমষ্টি নির্ণয়, অর্থাৎ 9, 8, 5, 3, 1, 0 যোগ 1, 0, 3, 5, 8, 9 এই দুটো সংখ্যাকে যখন আমরা যোগ করছি তখন 10, 88 আর 999 এত বড় সংখ্যাটা পাচ্ছি। বইতে হয়তো দেখবে 10, 3, 8, 9, 9 আছে। এবার এই বড় সংখ্যাটা যেরকমভাবে আর কি তোমরা সাজাতে পারো সেরকমভাবে উত্তরটা হবে। ঠিক আছে বন্ধুরা, তো বইয়ের মতনই হবে সেরকম নয়। এটাকে যদি তোমরা এই সংখ্যাগুলোকে থেকে যদি অন্যভাবে সাজাও তাহলে কিন্তু আলাদা আলাদা ডিফারেন্স উত্তর কিন্তু আসবে। দেখে নেব পরের কোশ্চেনের সমাধান। 5, 3, 6, 1, 9, 7 সংখ্যাটিকে নিকটবর্তী শতকে প্রকাশ করো। সমাধান। প্রদত্ত সংখ্যা 5, 3, 6, 1, 9, 7। নোটস: নিকটবর্তী শতকে প্রকাশ করতে হলে এককের স্থানটি দেখতে হয়। সংখ্যাটি হচ্ছে 5, 3, 6, 1, 9, 7। এককের অঙ্ক হচ্ছে 7, যা 5 বা তার বেশি। 5 বা তার বেশি হলে শতকের অঙ্কে 1 যোগ করতে হয় এবং একক ও দশকের অঙ্ক 0 হয়ে যায়। 5, 3, 6, 1, 9, 7 এর নিকটবর্তী শতক হচ্ছে 5, 3, 6, 2, 0, 0। এটা হচ্ছে সঠিক উত্তর। 4 নম্বর কোশ্চেনটিতে বলেছে 108, 99 108, 99, 90, 81 সংখ্যার শ্রেণীটির লুপ্ত পদটি কত হবে? 108, 99, 90, 81। এবার এই প্রত্যেক কটা সংখ্যাটিতে 1, 2, 3, 4 এই 4টে সংখ্যার মধ্যে এই জিজ্ঞাসা চিহ্ন জায়গাটাতে যেটা আছে এখানে এই লুপ্ত সংখ্যাটা কত হবে। প্রথমে আমরা চেক করব যে 108 থেকে 99-এর ডিফারেন্স কত, 99 থেকে 90-এর ডিফারেন্স কত, আর 90 থেকে 81-এর ডিফারেন্স কত। যদি আমরা এইগুলোর প্যাটার্নটা পেয়ে যাই তাহলে আমাদের লুপ্ত পদ বের করতে সহজ হবে। 108 থেকে 99 9 কমছে, 99 থেকে 90 9 কমছে, 90 থেকে 81 9 কমছে, অর্থাৎ 81 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে 72, তাহলে এই লুপ্ত সংখ্যাটা হবে 72। এই বিয়োগের যে প্যাটার্নটা সেটা কাজ করছে, অর্থাৎ 9 9 করে ডিফারেন্স হচ্ছে। নেক্সট অঙ্ক। যমজ মৌলিক সংখ্যা বলতে কি বোঝো? যদি দুটি মৌলিক সংখ্যার মধ্যে ব্যবধান 2 হয় তখন তাদের যমজ মৌলিক সংখ্যা বলে। যেমন 3 ও 5 যমজ মৌলিক সংখ্যা, 11 ও 13 এগুলো হচ্ছে যমজ মৌলিক সংখ্যা।
6 নম্বর কোশ্চেনটিতে বলেছে 1 বিলিয়ন 1 মিলিয়নের কত গুণ। 1 বিলিয়ন সমান সমান আমরা কত জানি, 10 টু দি পাওয়ার 9, মানে হচ্ছে 1-এর পিঠে 9টা শূন্য হবে। আর 1 মিলিয়ন সমান সমান জানি 10 টু দি পাওয়ার 6, অর্থাৎ 1-এর পিছনে 6টা শূন্য হবে। এখন 1 বিলিয়ন ভাগ 1 মিলিয়ন, যদি আমরা 1 বিলিয়নটাকে 1 মিলিয়ন দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা দেখছি 1000 গুণ হচ্ছে। তার মানে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, 1000 গুণ হবে। আর আজকে লাস্ট প্রশ্ন হচ্ছে, সব অযুগ্ম সংখ্যা আসলে মৌলিক সংখ্যা, উক্তিটি সত্য না মিথ্যা তা উদাহরণ সহযোগে আলোচনা করতে বলছে। সব অযুগ্ম সংখ্যা আসলে মৌলিক সংখ্যা কিনা এটা বুঝতে গেলে সবার প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে অযুগ্ম সংখ্যা আর মৌলিক সংখ্যার মধ্যে ডিফারেন্স, এই জিনিসটা। তার মানে অযুগ্ম সংখ্যা কাকে বলছে, যে সব সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয় সেগুলো হলো সব অযুগ্ম সংখ্যা, যেমন 1, 3, 5, 7 এরকম করে চলতে থাকবে। আর মৌলিক সংখ্যা কি বলছে, মৌলিক সংখ্যা হলো মৌলিক সংখ্যা হলো সেই সব সংখ্যা যা কেবলমাত্র 1 এবং নিজ দ্বারাই বিভাজ্য, অর্থাৎ 2, 3, 5, 7। মানে মৌলিক সংখ্যা আর অযুগ্ম সংখ্যা এই দুটো কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তাহলে এই অঙ্কটা অটোমেটিক্যালি পরিষ্কার হবে, কারণ সমস্ত অযুগ্ম সংখ্যা আসলে মৌলিক সংখ্যা কিনা সেটা দেখাতে বলেছে। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া আর অন্য কোনো কিছু দিয়ে ভাগ যায় না, সেটাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। এবার এই অঙ্কটির বিস্তারিত। উক্তিটি মিথ্যা কেন, কারণ সব অযুগ্ম সংখ্যা যদি মৌলিক হতো তাহলে প্রতিটি অযুগ্ম সংখ্যার কেবলমাত্র 2টি গুণনীয়ক 1 এবং নিজেই থাকা উচিত, কিন্তু বাস্তবে কিছু অযুগ্ম সংখ্যা মৌলিক নয় বরং যৌগিক সংখ্যা। উদাহরণ 9কে ভাঙালে কি হচ্ছে, 3 গুণিত 3, এটি অযুগ্ম কিন্তু মৌলিক নয়। 15 3 গুণিত 5, এটি অযুগ্ম কিন্তু মৌলিক নয়। 21 3 গুণিত 7, এটি অযুগ্ম কিন্তু মৌলিক নয়। এছাড়াও 1 একটি অযুগ্ম সংখ্যা কিন্তু এটি মৌলিক নয়, কারণ মৌলিক সংখ্যানুযায়ী এতে কমপক্ষে 2টি গুণনীয়ক থাকতে হবে 1 এবং নিজেই, অথচ 1 এর শুধুমাত্র একটি গুণনীয়ক আছে। যদিও কিছু অযুগ্ম সংখ্যা মৌলিক কিন্তু সব অযুগ্ম সংখ্যা মৌলিক নয়, তাই উক্তিটি মিথ্যা। এটা হলো তার বিস্তারিত আলোচনা। 1 থেকে 50 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে, মৌলিক সংখ্যাগুলি লেখো। 1 থেকে 50 পর্যন্ত মোট কতগুলো মৌলিক সংখ্যা আছে, 15টি মৌলিক সংখ্যা আছে। মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47। মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যাগুলিকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। দেখো প্রত্যেকটা মৌলিক সংখ্যা কিন্তু 1, আর সেই সংখ্যাটা ছাড়া কিন্তু অন্য একটা কোনো কিছু সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাই এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এবার 9 নম্বর কোশ্চেনটি সমাধান দেখে নেব। বলছে 1, 2, 3 দ্বারা 3 অঙ্কের যতগুলি সংখ্যা গঠন করা যায়, মানে পুনরাবৃত্তি না করে, মানে একই সংখ্যা বারবার করে লেখা যাবে না, তাদের সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে বন্ধুরা, বলছে প্রতিটি সংখ্যায় অঙ্কগুলো আলাদা হতে হবে। সংখ্যাগুলো হলো, আমি বানিয়েছি দেখো, 123, 132, 213, 231, 312, 321। দেখো একটা সংখ্যাও কিন্তু একটার সঙ্গে মিলছে না এবং রিপিটও হচ্ছে না। ঠিক আছে, এবার এই প্রত্যেক কটা সংখ্যার যদি সমষ্টি বার করা যায় সেটা কত হচ্ছে, 1332। এটাই হচ্ছে আমাদের উত্তর বন্ধুরা। দেখে নেব 10 নম্বর কোশ্চেনটির সমাধান। বলছে 6, 7, 8, 1, 4, 3 সংখ্যাটির প্রতিটি অঙ্কের স্থানীয় মানের সমষ্টি কত হবে। আমাদের কাজ হচ্ছে প্রথমে এই সংখ্যাটাকে স্থানীয় মানে বিস্তার করে দিলাম। আর তোমরা এটা খুব ভালো মতনই জানো যে কোনো একটা সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করার পর তাকে যদি পুনরায় যোগ করা হয় দেখবে ঘুরে ফিরে কিন্তু সেই সংখ্যাটিই আসে। তার মানে এটাই হবে আমাদের সঠিক উত্তর। দেখে নেব বন্ধুরা 11 নম্বর কোশ্চেনটির সমাধান। বলেছে 100কে 2 রকম
দুটি মৌলিক সংখ্যার যোগফল রূপে প্রকাশ করে দেখাও। অথবা বলতে পারো এরূপ কত প্রকারে 100কে দুটি মৌলিক সংখ্যার যোগফল রূপে প্রকাশ করা সম্ভব। হয় এইভাবে কোশ্চেন পরীক্ষায় আসতে পারে অথবা এইভাবে আসতে পারে, যেটাই আসুক না কেন তার উত্তর হবে আমরা এমন দুটি মৌলিক সংখ্যা পি এবং কিউ খুঁজব। আমি ধরে নিচ্ছি দুটো সংখ্যার প্রথমটা পি আর দ্বিতীয়টা হচ্ছে কিউ, যাতে পি প্লাস কিউ ইকুয়াল টু 100 এটা করতে পারছি। এবার কিছু মৌলিক সংখ্যা নিয়ে যাচাই করে পাই। 3 হচ্ছে, 3কে যদি পি কল্পনা করো আর 97কে যদি কিউ কল্পনা করো তাহলে এই ফরম্যাটটা আসছে। দেখো 3 + 97 ইকুয়াল টু কত হচ্ছে 100। 11 যোগ 89 এটা কত হচ্ছে 100। 17 যোগ 83 কত হচ্ছে 100। 29 যোগ 71 সমান সমান কত হচ্ছে 100। 41 যোগ 59 সমান সমান কত হচ্ছে 100। 47 যোগ 53 সমান সমান কত হচ্ছে 100। তাহলে 100কে 6টি ভিন্ন উপায়ে দুটি মৌলিক সংখ্যার যোগফল আকারে প্রকাশ করা যায়। এবার এই 3, 97 এগুলো প্রত্যেকটা কিন্তু মৌলিক সংখ্যা, ঠিক আছে। এবং তিনটাকে যদি এই ফরম্যাটটা আমরা ধরে নিয়েছি পি প্লাস কিউ, পি হচ্ছে 3 আর কিউ হচ্ছে 97, দুটো যোগফল কত হচ্ছে 100। তার মানে বলেছে যে 100কে দুটি মৌলিক সংখ্যার যোগফল রূপে প্রকাশ করে দেখাতে বলছে। দুটো সংখ্যা দুই রকম হবে, মানে এমন নয় যে এখানে 3 থাকলে এখানেও 3 হবে, তা নয়। মানে 3 হচ্ছে একটা আলাদা সংখ্যা, 97 হচ্ছে একটা আলাদা সংখ্যা। দুটোকে জুড়ে দেখো কত হচ্ছে 100 হচ্ছে। তার মানে এটা কত হচ্ছে 3 আর 97 এরা হচ্ছে দুই রকম আলাদা মৌলিক সংখ্যা, তাদের যোগফল কত হচ্ছে 100। এরকম করে আমরা এই অঙ্কটাকে ধাপে ধাপে সমাধান করছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের এই ক্লাসে এত পর্যন্ত থাক। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী 1.3 শুরু করব। ঠিক আছে বন্ধুরা, আর তোমাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা ডাউট থাকে তাহলে তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারো। তোমাদের মধ্যে ক্লাস 5-এর একজন স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছিল যে অনুশীলনী 1.5 সমাধান করিয়ে দেওয়ার জন্য। আমি তার উদ্দেশ্যে বলবো প্লিজ একটু অপেক্ষা করে যাও। আমি খুব শীঘ্রই অনুশীলনী 1.5-এর সম্পূর্ণ সমাধান তোমাদের সামনে হাজির করতে চলেছি। আসল কথা বলতে কি, জিনিসগুলো যদি পরপর হয় তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হয় এবং করাতেও সুবিধা হয় এবং তোমাদেরও মাথায় ভালো মতো ঢুকবে। এখন আমি 1.2 অনুশীলনী করাচ্ছি, এরপর 1.5-এ যদি আমি জাম্প করি তখন কি হবে, মাঝখানে যে পার্টটা সেটা স্কিপ হয়ে যাচ্ছে। তখন পরে যখন আমি আবার রিভার্স করে ওই স্কিপ করা পার্টটা করাতে যাব তখন দেখবে তোমাদের কাছে জিনিসগুলো আর ভালো লাগবে না, তখন বোরিংনেস ব্যাপার চলে আসবে। সেই জন্য বলছি এতদিন অপেক্ষা করছো আর একটুখানি অপেক্ষা করে যাও, খুব শীঘ্রই আমরা সেই অনুশীলনী 1.5টাকে কভার করব। শুধু অনুশীলনী 1.5 কেন, ক্লাস 5-এর প্রভাতী গণিত বই পুরো বইটাকে চ্যাপ্টার ওয়াইজ যে অনুশীলনীগুলো আমি তোমাদেরকে ধাপে ধাপে ধরে সমাধান করে দেব। তাহলে আজকের মতো বন্ধুরা আমি এখানেই বিদায় নিলাম। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। চলো টাটা।